বন্ধুরা, ভারতের জন্য মার্চ সেই মাস যখন ভারতের ছোট বড় সমস্ত কোম্পানির জন্য এক নতুন সংকটের দেয়াল দাঁড়িয়ে থাকে। এই মাসে সমস্ত কোম্পানিকে কর, কর্মচারীদের হিসেব এবং অন্যান্য খরচ বহন করতে হয়, যার ফলে কোম্পানিগুলোর মাথার ওপর খরচের বোঝা প্রচন্ড বেড়ে যায়। একইভাবে ভারতের এবং ভারতীয় রিজার্ভ ব্যাংকের ওপরও এই ধরনের বোঝা থাকে। সেই জন্য সাধারণত মার্চ মাসে ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার সেরকম একটা বৃদ্ধি পায় না। কিন্তু এবার ভারত ইতিহাস বদলাতে শুরু করেছে। খবর আসছে যে টানা তৃতীয় সপ্তাহেও ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার প্রায় 4.5 বিলিয়ন ডলার বেড়ে 658 বিলিয়ন ডলারে পৌঁছে গেছে। এখানে শুধু ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার আলোড়ন তুলছে তা নয়, বরং সোনার ভান্ডারও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে ভারতীয় মুদ্রা এমন এক অসাধারণ সাফল্য অর্জন করেছে যে গত 6 বছরের রেকর্ড ভেঙে গেছে। এতদিন পর্যন্ত রুপি ডলারের তুলনায় দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু এখন এটা দ্বিগুণ গতিতে শক্তিশালী হয়ে উঠছে। তো পুরো বিষয়টা আমরা এই ভিডিওতে ব্যাখ্যা করব। তবে তার আগে এই চ্যানেলটায় নতুন হয়ে থাকলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। বাস্তবে এখন এটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই চেষ্টা করুক না কেন ভারতীয় রুপিকে দুর্বল করার, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হতে চলেছে। যখন থেকে ট্রাম্প ক্ষমতা গ্রহণ করেছেন তখন থেকে একাধিকবার তিনি প্রেস কনফারেন্স করেছেন। সাম্প্রতিক এক প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন যে ভারত তার বন্ধু হলেও এটা সেই দেশগুলোর মধ্যে একটা যারা আমেরিকার ওপর উচ্চ হারে ট্যারিফ বসায়। সেই জন্য আমেরিকাও ভারতের ওপর উচ্চ হারে ট্যারিফ বসাবে এবং একই পরিমাণ ট্যারিফ ভারতের থেকেও আদায় করবে। এটা প্রত্যেকে জানে যে যখন থেকে ট্রাম্প বিভিন্ন দেশের ওপর শুল্ক বসানো শুরু করেছেন তখন থেকেই বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা তাদের অর্থ বিভিন্ন দেশ থেকে দ্রুত তুলে নিচ্ছে। এর ফলে বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারের ক্ষতি হয়েছে। ভারতের শেয়ার বাজার থেকেও লক্ষ কোটি টাকা বেরিয়ে গেছে, যার ফলে বাজার ধসে পড়েছে এবং গত 30 বছরের রেকর্ড ভেঙেছে। এই কারণেই ভারতীয় রুপিও তার শক্তি হারাতে শুরু করেছিল। শুধু ভারতীয় রুপি নয়, বরং বিশ্বজুড়ে অনেক মুদ্রার মান কমেছে। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপ গ্রহণ করার পরেও আমেরিকা প্রায় 4 ট্রিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে। অর্থাৎ পুরো বিশ্ব অর্থনীতি একটা দুর্বল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু এর মধ্যে এমন একটা খবর এসছে যে ভারতের সাফল্যের পতাকাকে আবারও উঁচুতে তুলে দিয়েছে। এই মাসে তৃতীয়বারের মতো ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার বৃদ্ধি পেয়ে 658 বিলিয়ন ডলার অতিক্রম করেছে, যা গত 4 মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। গত 3-4 মাস ধরে ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার ওঠানামা করছিল, কিন্তু এবারেই প্রথমবার এটা এমন উচ্চতায় পৌঁছেছে। ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। ধরো ভারত একটা বড় পরিবার এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই পরিবারের সম্পদ সংরক্ষক। এই সম্পদ 2 ধরনের, এক দেশীয় মুদ্রা অর্থাৎ ভারতীয় রুপি এবং 2 বৈদেশিক মুদ্রা যেমন ডলার, ইউরো, পাউন্ড ইত্যাদি। যদি পরিবারের কিছু সদস্য বিদেশে থাকে এবং তারা বিদেশি মুদ্রায় উপার্জন করে তাহলে সেই অর্থ পরিবারের তহবিলে সংরক্ষিত হয়। ঠিক তেমন ভাবেই আরবিআই ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার সংরক্ষণ করে, যা প্রয়োজনের সময় বিদেশ থেকে পণ্য কেনার জন্য ব্যবহৃত হয়। আরবিআই এর এই বৈদেশিক মুদ্রার ভান্ডার বৃদ্ধি পায় যখন ভারতে রপ্তানি বাড়ে এবং আমরা বিদেশে পণ্য বা পরিষেবা বিক্রি করি, তো তখন সেই দেশের মুদ্রায় অর্থ প্রদান করা হয় যা আরবিআই সংরক্ষণ করে এবং ভারতীয় রপ্তানিকারকদের ভারতীয় মুদ্রায় প্রদান করে। তো যদি এই ভান্ডার কমে যায় তবে দেশের অর্থনৈতিক পরিস্থিতি দুর্বল হতে পারে, কারণ আমরা বিদেশ থেকে প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারবো না। এজন্যই আরবিআই এই ভান্ডার সংরক্ষণ করে, যেমন একটা বুদ্ধিমান পরিবার তার সঞ্চয় সংরক্ষণ করে। সাধারণত মার্চ মাসে এই বৈদেশিক মুদ্রার ভান্ডার খুব একটা বৃদ্ধি পায় না, কারণ এটা অর্থ বছরের শেষ মাস এবং কোম্পানিগুলো নিজস্ব ব্যয় বেশি থাকে। কিন্তু এবার না তো আমেরিকা ট্যারিফের প্রভাব পড়ছে, না অন্য কোনো অস্থিরতার কারণে ভারতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বরং মার্চ মাসে ভালো রকম বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। এটা বোঝার জন্য মার্চ 2024-এর তথ্য
দেখে নেওয়া যাক। সেই সময় মাসের মধ্যে 3বার বৈদেশিক মুদ্রার ভান্ডার বৃদ্ধি পেয়েছিল। প্রথমবার 10.5 বিলিয়ন, দ্বিতীয়বার 3 বিলিয়ন এবং তৃতীয়বার প্রায় $3 বিলিয়ন বৃদ্ধি পেয়েছিল। মোট বৃদ্ধি হয়েছিল $13.5 বিলিয়ন এবং ভান্ডার বেশ ভালো একটা পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু এইবার মার্চ 2025-এ প্রথম সপ্তাহে 15 বিলিয়ন, দ্বিতীয় সপ্তাহে 3 বিলিয়ন এবং তৃতীয় সপ্তাহে 4.5 বিলিয়ন বৃদ্ধি পেয়ে মোট $20 বিলিয়ন বৃদ্ধি হয়েছে এবং ভান্ডারের পরিমাণ $658 বিলিয়ন পৌঁছেছে। শুধু বৈদেশিক মুদ্রার ভান্ডারই নয়, ভারতের সোনার ভান্ডারও বৃদ্ধি পাচ্ছে এবং বিদেশি বিনিয়োগকারীরা আবারও ভারতে বিনিয়োগ শুরু করেছে, যার ফলে ভারতীয় রুপিও শক্তিশালী হয়ে উঠছে। ডলারের তুলনায় ভারতীয় রুপি এমন শক্তিশালী হয়ে উঠেছে যে এটা গত 6 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। যেখানে রুপি একটা সময় 87.5 টাকা প্রতি ডলার অতিক্রম করেছিল, এখন তা কমে 85.5 টাকা পার ডলারে এসছে। মার্চ মাসে ভারতীয় রুপি 2% বেশি বৃদ্ধি পেয়েছে, যা নভেম্বর 2018-এর পর থেকে সবচাইতে ভালো পারফরমেন্স। তা আপনার কি মতামত? মার্কিন ট্যারিফকে পেছনে ফেলে ভারতীয় বৈদেশিক মুদ্রার ভান্ডার কি এভাবেই বাড়তে থাকবে? কি মনে হয় আপনার? কমেন্ট করে অবশ্যই জানান। এবং আমরা চলে যাই আজকের সব থেকে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেটে। ভারতে তেলের খাজানা মিলতেই ঝাঁপিয়ে পড়েছে সৌদি আরব। সৌদি আরব এখন ভারতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়, কিন্তু প্রশ্ন ওঠে হঠাৎ এমন কি ঘটলো যে সৌদি আরব যে একটা সময় ভারতকে গুরুত্বই দিত না, এখন সে বিনিয়োগের জন্য এত ব্যাকুল হয়ে উঠেছে? এটাই সেই সৌদি আরব যে কয়েক বছর আগে ভারতকে তেলের দাম নিয়ে কড়া জবাব দিয়েছিল, নিতে হলে নাও, না হলে নিজের রিজার্ভ থেকে চালিয়ে নাও। কিন্তু এখন সিচুয়েশন বদলে গেছে। ভারত শুধু তেল আমদানিকারকই নয়, বরং এক বিশাল তেল রপ্তানিকারকেও পরিণত হয়েছে। এখন প্রশ্ন হলো, ভারতের তেলের বাজার কিভাবে বদলে গেল? আসলে এক সময় সৌদি আরবই ছিল গ্লোবাল তেল বাজারের নিয়ন্ত্রক। ভারতও বড় পরিমাণে সৌদি থেকে তেল আমদানি করত, কিন্তু যখন ভারত ও সৌদি আরবের কাছে তেলের দাম কমানোর দাবি করলো, তখন সৌদি পরিষ্কারভাবে তা ফিরিয়ে দিল। ভারত তখন খেলা পুরো বদলে দিল। ভারত রাশিয়া, ইরাক এবং ইউএই থেকে কম দামে তেল কিনতে শুরু করলো এবং পাশাপাশি ভারত তেল পরিশোধন ক্ষেত্রেও বড় বিনিয়োগ শুরু করলো, বরং তেল পরিশোধন এবং রপ্তানির ক্ষেত্রেও শক্তিশালী হয়ে উঠেছে। বর্তমানে ভারত ইউরোপ সহ বিভিন্ন দেশে পেট্রোলিয়াম পণ্য রপ্তানি করছে। এই কারণেই সৌদি আরব ভারতে বিশাল অঙ্কের বিনিয়োগ করতে চায়। তারা চায় ভারতের রিফাইনিং শিল্পের একটা বড় অংশ নিজের উপস্থিতি বজায় রাখতে, যাতে তাদের তেলের সরবরাহ ভারত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। সৌদি আরবের বৃহত্তম তেল কোম্পানি আরামকো ভারতে ব্যাপকভাবে বিনিয়োগ করতে চায়। তারা বিপিসিএল এবং ওএনজিসির সঙ্গে যৌথভাবে কাজ করতে উদ্যোগী। কিন্তু এখানে সৌদি আরবের একটা বিশাল কৌশল আছে। আরামকো ভারতে বিনিয়োগ করতে চাইলেও এর বিনিময়ে তারা বড় একটা চুক্তি চাইছে। আরামকো চায় যদি তারা কোনো রিফাইনারিতে 30% শেয়ার নেয়, তবে সেই রিফাইনারির 90% উৎপাদন ক্ষমতার উপর তাদের কাঁচা তেল সরবরাহের একচেটিয়া অধিকার থাকবে। অর্থাৎ ভারত আরো বেশি সৌদি তেলের উপর নির্ভরশীল হয়ে পড়বে। কিন্তু ভারত সেই শর্ত মানতে রাজি নয়। 2018 সালেও আরামকো ভারতে একটা বিশাল রিফাইনারি করার চেষ্টা করেছিল, কিন্তু ভারত তাদের শর্ত মানেনি। এখন প্রশ্ন হলো, ভারত কি করবে? দেখুন, ভারতের সামনে দুটো পথই খোলা রয়েছে। এক, সৌদি আরবকে বিনিয়োগের সুযোগ দেওয়া, তবে তাদের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ না দেওয়া। দুই, সৌদির বিনিয়োগ ছাড়াই ভারতের তার নিজস্ব তেল শিল্পকে আরো শক্তিশালী করা। এই মুহূর্তে ভারত খুব হিসাব করে সিদ্ধান্ত নিচ্ছে, কারণ ভারত চায় না যে সৌদি আরব আবার তার শর্ত অনুযায়ী বাজার নিয়ন্ত্রণ করুক। এই কারণেই ভারত সৌদি আরবের বিনিয়োগ চুক্তির বিষয়টা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ভারতের এক্ষেত্রে কি করা উচিত? সৌদি আরবকে বিনিয়োগের অনুমতি কি দেওয়া উচিত, নাকি ভারতকে তেল শিল্প আরো শক্তিশালী করা উচিত? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের, এবং সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।